যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ক্যাম্পাস, প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ভোটের দিন মাঠে থাকবে সেনাবাহিনী, 28 আগস্ট চাকসুর তফসিল ঘোষণা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু, খায়রুল হকের রায়ের ত্রুটি তুলে ধরলেন আইনজীবীরা। বিচারিক প্রতারণার অভিযোগ, শুনানি বুধবার পর্যন্ত মুলতবি। 10ম গ্রেডে আবেদন চান স্নাতক প্রকৌশলীরা, 3 দাবিতে বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। ষড়যন্ত্রের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের, গাজীপুরে বিক্ষোভ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ঠুনকো বাহানায় কেউ আগামী নির্বাচন বয়কট করলে তারা নিজেরাই মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সবার ঐক্যমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে, তাদের অধীনে রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন হবে। এ নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। জামাতের সঙ্গে জোট হচ্ছে না সাফ জানিয়ে সালাউদ্দিন আহমেদ জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনী জোট হতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আবহ তৈরি হয়েছে ভোট যুদ্ধের। তবে কিছু রাজনীতিকের বক্তব্যে ফুটে উঠছে মতভিন্নতা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ যখন নির্বাচনমুখী, তখন ভোটের মাঠে যারা ভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করবে তারাই ছিটকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, ভোটে অংশ নেয়া বা না নেয়া প্রত্যেকের স্বাধীনতা, তবে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। রাজনীতি, নির্বাচন ও জুলাই সনদ সহ নানা বিষয়ে গুলশানে নিজ বাসায় গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, জামাতের সাথে গাঁটছড়া বাঁধার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জুটে আসতে পারেন। তবে নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব, সেটা সবকিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারেই আস্থা রাখতে চায় তার দল, এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। এই সরকার বৈধভাবেই চলছে, সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন ঘোষণা প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয়ে অযৌক্তিক মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন মনে করেন, সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আশা করি সেখানে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে এনসিপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই, তবে নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চান জাতীয় নাগরিক পার্টি। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের সফরে গেলেন এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি। ফেব্রুয়ারির মধ্যেই কাজটি করা সম্পূর্ণ হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসির আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির 8 সদস্যের একটি প্রতিনিধি দল 5 দিনের জন্য সফরে চীনে যাচ্ছে। আমরা মনে করছি যে এই সফরের মধ্য দিয়ে
চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গুম হওয়া ব্যক্তি ও আয়নাঘরে নির্যাতন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন এনসিপির নেতারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টির, তবে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার বাস্তবায়ন ও বিচারের সুস্পষ্ট রূপরেখা দেখতে চায় দলটি। একই অনুষ্ঠানে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, অতীতে গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটল ধরেছে, সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। নির্বাচন যদি হয়, সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে, সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। সব রাজনৈতিক দল, সব পক্ষ, সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না। ওই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। বর্তমান রাজনৈতিক মতানৈক্যের সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে বলেও ওই সময় মন্তব্য করেন এনসিপির শীর্ষ নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন অনড় অবস্থান অনিশ্চিত করে তুলতে পারে গণতান্ত্রিক যাত্রা। আলোচনার মাধ্যমে মতভিন্নতা কমিয়ে আনার তাগিদ তাদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। সংস্কার, জুলাই সনদ, নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিতর্ক। সংবিধানের উপর জুলাই সনদের প্রাধান্য, সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে, ঐকমত্য কমিশনের এমন কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। এছাড়া পিআর পদ্ধতিরও বিরোধী দলটি, যদিও এ পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর। অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রশ্নে অনড় এনসিপি। পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতে মেনে নেব না। যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। এসব শর্তের মারপ্যাচ কেবলই রাজনৈতিক কৌশল, নাকি রাজনীতিকে নিয়ে যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে, উঁকি দিচ্ছে এমন সব প্রশ্ন। এটা এক ধরনের রাজনৈতিক কৌশল। নির্বাচন না হওয়ার মধ্যে কারোর জন্য কোনো লাভ নেই। সুতরাং আমার ধারণা ওই ভুলের দিকে তারা যাবে না। রাজনীতি হতো বা চ্যালেঞ্জের মুখে পড়বে, সেই চ্যালেঞ্জ থেকে অন্য শক্তির হাতে ক্ষমতা চলে যেতে পারে, অথবা রেডিক্যাল ইসলামিস্ট যারা, তারা হয়তো ক্ষমতা দখল করতে পারে, চেষ্টা করতে পারে, যেটা হয়েছে অনেক দেশে। বিশ্লেষকরা মনে করেন অনড় থাকলে লাভ হবে না কোনো পক্ষেরই। তখন ইউনূস তার মাইন্ড চেঞ্জও করে ফেলতে পারে যদি শেষ পর্যন্ত তারা অনড় থাকে। এটা হবে লস গেইন। হয়তো রিয়েলাইজেশন তাদের মধ্যে আসবে যে রাজনীতি যদি ঠিক না থাকে, সবাই কম বেশি এফেক্টেড হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে অনেক কিছুরই সুরাহা সম্ভব। আমার হাত খুলতে চাই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর সদুত্তর না পাওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার দলটির সূত্রে জানা যায়, দল সন্তুষ্ট না হয় বিকেলে ফজলুর রহমানের পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে দেওয়া চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধে অবদান বিবেচনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। একই সঙ্গে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দলের মর্যাদা এবং নীতিমালা যেন ক্ষুণ্ণ না হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তাকে। এর আগে ফজলুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে বলেন, বিএনপির কোনো ক্ষতি হয় এমন কোনো কথা ও কাজ তিনি করেননি এবং করবেনও না। দল থেকে সুবিচার পাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, এমন প্রস্তাবের সঙ্গে 89% মানুষ একমত হয়েছে বলে তথ্য উঠে এসেছে সুজন পরিচালিত একটি জরিপে। একটি আলোচনা অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন এই জরিপের তথ্য তুলে ধরে।
সুজন জানায়, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে ৯০% মানুষ আর ৮৭% মানুষ সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন চায়। আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না পড়ে তবে এর মাসুল তাদেরকেই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিণত হবে। রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো ইতিহাসের শিক্ষা হইলে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুরু হলো আইনি লড়াই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিচারপতি খায়রুল হকের দেয়া রায়ের ত্রুটি তুলে ধরেন বিএনপি জামায়াতের আইনজীবীরা। শুনানিতে বলেন, রায় বিচারিক প্রতারণা করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। যে বিচারপতিরা বিপক্ষে ছিলেন তাদের বঞ্চিত করা হয় বলেও তুলে ধরা হয় আপিল বিভাগে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। 2 যুগ আগে আপিল বিভাগের এক রায়ে বাতিল করা হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের ওই রায়ের পর থেকে দেশের গণতন্ত্র ধ্বংস শুরু হয়। সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে যার শেষ পেরেক মারে আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ আবেদন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 5 ব্যক্তি, যার শুনানি শুরু হয় মঙ্গলবার। এদিন শুনানিতে খায়রুল হকের দেয়া রায়ের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, হাইকোর্ট আপিল বিভাগ মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মামলা শুনেছেন 12 জন বিচারপতি। এর মধ্যে মাত্র 4 জন বিচারপতি তত্ত্বাবধায়কের বিপক্ষে ছিলেন, আর আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চের মধ্যে 3 জন তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিলেও 4 জন ছিলেন বিপক্ষে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বাতিলের পক্ষে রায় দেয়া 4 বিচারপতিকে পরে একে একে প্রধান বিচারপতি করা হয়, বঞ্চিত করা হয় তত্ত্বাবধায়কের পক্ষে থাকা বিচারপতিদের। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন, যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে আরও 2 মেয়াদে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেয়া হয়। এটি আইনের দৃষ্টিতে কোনো রায় নয়, তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এর আগে সংবিধানের ৫ম সংশোধনের রায়ে হাইকোর্ট বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে আগের রায়ে প্রতারণা করা হয়েছে। এর রায়ের পর তত্ত্বাবধায়কে ফেরার দরজা খুললেও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি না হওয়ায় আটকে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনই ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগও তোলেন তারা। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। এদিকে নিজেদের মধ্যে সংঘাতে তৃতীয় পক্ষের সুযোগ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রার্থীরা বলেন, প্রতিশ্রুতি নয়, পরিবর্তনই প্রতিজ্ঞাবদ্ধ তারা। শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকসু নির্বাচন কেন্দ্রিক ইনশাআল্লাহ। কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে গ্রন্থাগার থেকে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণা শুরু করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্রচারণার প্রথম দিনেই শিবিরের ব্যানার নষ্ট করার অভিযোগ করেন তারা। আবার সেই ফেসিবাদী কায়দায়, সেই শাহবাগী রাজনীতি তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই কালচারাল ফেসিস্টরা তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারই অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা, আমাদের যে পোস্টার, সেই পোস্টারের বিকৃতি, আমাদের বোনদেরকে বিকৃত করা এবং জুলাইয়ের যেই শহীদ, আমার জুলাইয়ের যে আহত
তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ ও ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা। প্রত্যেকটা ছাত্র সংগঠন দেখা যাচ্ছে কি ক্ষেত্রবিশেষ একই প্রস্তাবনা দিচ্ছে, কিন্তু সেই প্রস্তাবমূলক আমল নেওয়া হচ্ছে না। আমরা জানি না যে কোত্থেকে প্রস্তাবনা আসে। কমিশন জানায় পরিবেশ সুষ্ঠু রাখতে ভোটের দিন থাকবে সেনাবাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা। আর উপাচার্য জানায় বিশ্ববিদ্যালয় কাজ করছে নির্বাচন কমিশনের অধীনেই। কার্যটা এখন তাদের অধীনে পরিচালিত হচ্ছে প্রশাসন, এবং তাদের সাথে কথা বলে নিয়মিত যোগাযোগ রেখে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব। আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। এবারের ডাকসু নির্বাচনে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমিশনের যাচাই বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 38 জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন এবং জমাদানের সময় 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রার্থীরা আবেদন করেছেন। এদিকে 28 আগস্ট ঘোষণা করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম 5 দিন বাড়ানো হয়েছে। 31 আগস্ট পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে। ভোট কেন্দ্র হল থেকে স্থানান্তর করে একাডেমিক ভবনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে থাকবে ছবিযুক্ত ভোটার তালিকা। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। যদি কোনো দল বা মতের এজেন্ডা বাস্তবায়ন করে তাহলে রাষ্ট্র হলো কিভাবে? 15 তারিখে অন ডেতেই নির্বাচন হইতে হবে। এর মধ্য দিয়ে ইতিপূর্বে যেভাবে 2 বার শিডিউল রিঅ্যারেঞ্জ হয়েছে সেইভাবে শিডিউল রিঅ্যারেঞ্জ করা যেতে পারে যদি আসলেই বাস্তবতা এরকম থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল 28 আগস্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী 28 তারিখ বিকেল 3টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অডিটোরিয়ামে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন 20 জন। আমাকে বললো যে আসলে আপনি প্রস্তাবকের রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তার যে আইডি কার্ডের ফটোকপি এটা সংযুক্ত করে জমা দিলে কালকে সেটা ঠিক হয়ে যাবে। 27 আগস্ট আপিলের শুনানি ও রায় শেষে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে জাকসু নির্বাচনের প্রচারণা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। আসন কমানোয় বাগেরহাটবাসী ইসির সমালোচনা করলেও বাড়ানোর কারণে খুশি গাজীপুরের মানুষ। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তির শুনানিতে ইসিকে অভিনন্দন জানান তারা। তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের 27টি আসনের 3 শতাধিক দাবি আপত্তির শুনানি হবে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বাগেরহাটের আসন কমানোই ক্ষোভ জানান আপিলকারীরা। উল্টো দিকে আসন বাড়ায় ইসির প্রশংসায় পঞ্চমুখ গাজীপুরবাসী। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ের তৃতীয় দিনের শুনানিতে ছোটখাটো কিছু অভিযোগ তুলে ধরলেও গাজীপুর এলাকাবাসী বলেন আসন বাড়ানো ইস্যুতে কমিশনের পাশে থাকবেন তারা। বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। জনসংখ্যার পুনর্বিন্যাস বিভাজনের ভিত্তিতে যেভাবে ওনারা এই আসনগুলো পুনর্বিন্যাস করেছে সেটা জাতির জন্য একটি মঙ্গলজনক। আমাদের প্রধান দাবি ছিল যে আমরা আবার পূর্বের ন্যায় আমাদের 4টি আসন ফিরিয়ে দিয়ে আমাদের পুনর্বাসন করা ও সংসদীয় আসন ফিরিয়ে দেওয়া। এদিন ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের 27টি আসনের শুনানি হয়। এর মধ্যে সবচেয়ে বাগড়া বাঁধে ঢাকা 1 আসন নিয়ে। ঢাকা যেন ওই 2008 সাল পর্যন্ত যে অবস্থা ছিল ওই অবস্থায় দোহারকে যেন ঢাকা 1 আসন ঘোষণা করা হয় আর নবাবগঞ্জকে যাতে ঢাকা 2 ঘোষণা করা হয়। কামরাঙ্গীর চর, সাভারের 3টা ইউনিয়ন এবং ক্যানিগঞ্জের 5টা ইউনিয়ন নিয়ে যে সংসদীয় আসন ঢাকা 2 গঠিত হয়েছিল পূর্বে সেই আসনে আমরা থাকতে চাই। বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির কর্মীদের হাতাহাতির ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় জিডি করেছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। গত রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসন নিয়ে শুনানি চলাকালে এনসিপি এবং বিএনপির অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। আলাদা দাবি দাওয়া নিয়ে স্নাতক প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে তৈরি হয়েছে পাল্টাপাল্টি অবস্থান। গাজীপুর ও রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিতে অচল হয়ে পড়ে সড়ক, বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরে কর্মসূচি তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আলাদা আলাদা দাবি নিয়ে প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ। মঙ্গলবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নিজেদের 7 দফা দাবি নিয়ে গাজীপুর চৌরাস্তা অবরোধ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সড়ক। তাদের দাবি, বুয়েট, রুয়েট ও চুয়েটের থেকে পাশ করা প্রকৌশলীরা এই পদে পরীক্ষা দিতে আগ্রহী হওয়ায় হুমকিতে রয়েছেন তারা। যদিও 2 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার হলে স্বাভাবিক হয় যান চলাচল। অপমাননা, অসম্মানজনকভাবে, ন্যাক্কারজনকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্থা করছে, ছোট করছে, তার প্রতিবাদ বিক্ষোভ মিছিল। নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়াররা মব সৃষ্টি করে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। এদিকে 3 দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্নাতক না হয়ে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করার এবং 9ম ও 10ম গ্রেডের কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করার দাবি তোলেন তারা। মঙ্গলবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এ সময় তারা বলেন, এই আন্দোলন প্রকৌশল খাতের উন্নয়নের জন্য। এ সময় নিজেদের দাবির জায়গা পরিষ্কার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গ্রেড ছিল 11তম গ্রেড পর্যন্ত, সেটা জোর করে সেটা 10ম গ্রেড নিয়ে এখন হচ্ছে কি 10ম গ্রেড থেকে আবার তারা প্রমোশন না হচ্ছে 33% নিয়ে গেছে। নিয়োগের ব্যবস্থা আটকায় দিচ্ছে এবং সেটার মাধ্যমে তারা যে শূন্য আসন যে খালি হচ্ছে তারা সুন্দর মতো প্রমোশন নিয়ে নিচ্ছে। নার্সিং যারা করে তারা কি মাত্র 4 বছর প্র্যাকটিস করে আপনি ওই তারা কি ডক্টরের মর্যাদা কখনো পেতে পারে? সেম জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে। এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রকৌশল খাতের সকল দুর্নীতি এবং অনিয়মে ডিপ্লোমা প্রকৌশলীরা জড়িত। পরে বুধবার সারা দেশ থেকে ঢাকামুখী লং মার্চ ঘোষণা করেন তারা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। বুয়েটের 17 ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে নেসকোতে ডিপ্লোমা প্রকৌশলীরা হত্যার হুমকি দিয়েছেন। এমন অভিযোগকে কেন্দ্র করেই এই কর্মসূচির শুরু। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়া পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এদিকে যৌথ বাহিনীর অভিযানে আটক হয়নি কেউ। মঙ্গলবার সন্ধ্যায় গজারিয়া অভিযান শুরু করে যৌথ বাহিনী, তবে এই অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা। হয়নি কোনো অস্ত্র উদ্ধার। 3 দিন আগে গজারিয়ার দুর্গম চরাঞ্চলে চালু হয় পুলিশের অস্থায়ী ক্যাম্প। মঙ্গলবার বিকেলে ক্যাম্পটি লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। 2 পক্ষের মধ্যে আধা ঘন্টা ধরে চলে গোলাগুলি। পুলিশ বলছে, ডাকাত দলের কাছে থাকা অস্ত্রগুলো 2024 সালের 5 অগাস্ট থানা থেকে লুট করা। পরে অপরাধীদের গ্রেফতারে যৌথ বাহিনীকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে। সীমান্তে বিএসএফের গুলিতে 7 মাসে প্রাণ গেছে 22 বাংলাদেশের। আহত হচ্ছেন 32 জন। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে 2009 সাল থেকে গত 16 বছরে বিএসএফ হত্যা করেছে 607 বাংলাদেশিকে। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত হত্যা বন্ধে বেসরকারিভাবে 2 দেশ যৌথ কমিশন করতে পারে, তবে রাজনৈতিক সমাধানই প্রধান উপায়। আলোচনায় কাজ না হলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ আইনজীবীদের।
এদিকে ঢাকায় শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। মঙ্গলবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে 56তম এই সীমান্ত সম্মেলন শুরু হয়। সীমান্ত হত্যা, পুশিন ও অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয়ে প্রাধান্য পায় বৈঠকে। এছাড়া ভারতীয় মিডিয়ায় বাংলাদেশি বিরোধী অপপ্রচারের কারণে সীমান্তে উত্তেজনা প্রশমন সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকের নেতৃত্বে অংশ নিয়েছেন 21 সদস্যের প্রতিনিধি দল। আর ভারতের পক্ষে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের একটি ফার্মড ইউনিট। মঙ্গলবার দুপুরে 1:45টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা। 70 জন নারী সহ 180 সদস্যের কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ। বিমানবন্দরে অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা শান্তিরক্ষীদের বিদায় জানান। বাংলাদেশ পুলিশের ফার্মড ইউনিট 2005 সাল থেকে এবং নারী কন্টিনজেন্ট 2011 সাল থেকে কঙ্গোতে দায়িত্ব পালন করে আসছেন। বছরের অর্ধেকেই ধর্ষণ বেড়েছে প্রায় দ্বিগুণ। 2024 সালে 364টি ঘটনা ঘটলেও চলতি বছরের 6 মাসেই এই সংখ্যা 354। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মহিলা পরিষদ। অভিযুক্তদের বড় অংশ সন্ত্রাসী বখাটে ও স্কুল প্রাইভেট শিক্ষক। উপজেলা পর্যায়ে ধর্ষণ বেশি, নারীর তুলনায় কন্যারাই বেশি ভুক্তভোগী। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারিয়ে স্বজনদের আহাজারি, আহতদের দীর্ঘ চিকিৎসা আর অভিভাবকদের প্রশ্ন, সব কিছুর মধ্যেই বেরিয়ে আসছে অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতার ভয়াবহ চিত্র। কে নেবে এই দায়? কোথায় থামবে এমন অনিয়মের মরণ খেলা? মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আবারও উঠে এলো এসব প্রশ্ন। অভিজ্ঞদের মতামতের ভিত্তিতে বিজ্ঞানসম্মত ও ন্যায়সঙ্গত মুনাফার সুযোগ রেখে ওষুধের দাম সরকার নির্ধারণ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত স্বাস্থ্য খাত নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ডাক্তার সাইদুর রহমান বলেন, রাজধানীতে আর কোথাও বিশেষায়িত হাসপাতাল হবে না। বিদেশি অর্থায়নে ঢাকার বাইরে 3টি বিশেষায়িত হাসপাতাল হবে বলে জানান তিনি। বলেন, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দেশের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হবে। এটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এভিডেন্সের উপর ভিত্তি করে কাজটা করব। আমরা কাউকেই কোনো শিল্প, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের প্রতি আসলে হোস্টাইল না। আমরা প্রধানত আপনারা দেখেছেন গতকালকের রায়ের মধ্য দিয়ে আমরা যে আমাদের অবস্থান নিয়েছিলাম সেটা নৈতিক বিজয় অর্জিত হয়েছে। ওষুধ বলেন, মেডিকেল কলেজ বলেন, স্বাস্থ্য সেবার সকল বিষয় বলেন, আমরা মনে করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এই অভ্যুত্থানোত্তর সরকার স্পষ্টত জনগণের পক্ষে। রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়েছে গুলশান আর্মি ক্যাম্পের একটি টিম। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট 1/2 শতাধিক দালালকে আটক করা হয়েছে। হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার নামে মোটা অঙ্কের টাকা বাগিয়ে নিত এই চক্র। মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ কোম্পানির সঙ্গে জড়িত 1/2 শতাধিক দালালকে। হাসপাতালে আসা রোগীদের অভিযোগ, নানাভাবে ফুসলিয়ে নিজেদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মোটা অঙ্কের টাকা বাগিয়ে নিত এই চক্র। 8,000 টাকা নিছে, নিয়ে আমাকে রিপোর্ট করে দিছে যে আমি ডাক্তার দেখায় আমি ওষুধ কেমো দিতেছি। একজন আইলো পরীক্ষা করে তিনি লয়া যাওয়ার পরে হ্যাঁ এনে বলছিল 700 টাকা, পরে এখানে আমার 800 টাকা রাখছে। আউটসোর্সিং কিছু লোক আছে এই যে ডাক্তারদের গেটের সামনে থাকে, ওদেরকে টাকা না দিলে ওরা কিন্তু সিট দেয় না। তবে আটকরা জানান, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত তারা টার্গেট পূরণ করতেই রোগীদের নিয়ে যেতেন নিজেদের প্রতিষ্ঠানে। সাধারণত রোগীদের সাথে কথা বলে যদি রোগীদের ইচ্ছা আছে, স্ব ইচ্ছায় তারপর আমার সাথে যোগাযোগ করে তারপর আমি আমাদের হসপিটালে নিয়ে যাই।
আসি হলো একদম মানে 11th আওয়ারের দিকে, যে সময় এখানকার সব ইয়েগুলো ক্লোজ হয়ে যায়। নিজেরাও আগ্রহ নিয়ে বলি যে ভাই সব টেস্ট হয়ে গেছে কিনা, যদি কোনো টেস্ট না হয় তাহলে আমাদের কার্ডটা রাখেন, আমরা এই প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের এই প্রতিষ্ঠানের এই ফ্যাসিলিটিস আছে বা এই ফ্যাসিলিটিস আমরা আপনাকে দিতে পারবো। কর্তৃপক্ষ জানায় হাসপাতালের ভেতর অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় সুযোগ নিত দালাল চক্র, রোগীদের কাছ থেকে হাতিয়ে নিত বাড়তি টাকা। এর মধ্যে কিছু লোক শোকজ করেছি, কিছু লোক যারা আমাদের এখানকার স্টাফ না তাদেরকে আমরা পুলিশের হাতে দিয়েছি, এরকম করছি। ওনারা অনেক যাবৎ খেয়াল করছে কারা রোগীদেরকে এক্সট্রা সুবিধা দেওয়ার নাম করে রোগীদেরকে হয়রানি করে, তাদেরকে ধরছে। হাসপাতাল এলাকায় দালালের দৌরাত্ম্য ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিতে বাড়ি ধসে অন্তত 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রদেশের দোদা জেলায় ভারী বৃষ্টিতে একটি বাড়ি ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। কর্তৃপক্ষ জানায় আটকে পড়াদের উদ্ধারে দ্রুত কার্যক্রম চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলায় কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করে বাসিন্দাদের ধসপ্রবণ স্থানের কাছাকাছি না থাকার পরামর্শ দিয়েছেন। কেক কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুচ্ছন সিটির একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজল, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির। এছাড়াও দক্ষিণ কোরিয়া বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক যুগ্ম সম্পাদক সেলিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমর ফারুক বাপ্পি। মালদ্বীপের থুড্ডু আইল্যান্ডে কর্মরত প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনসুলার সেবা এবং কল্যাণ ক্যাম্প চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে প্রবাসীদের স্বার্থে এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে মালদ্বীপের অন্যান্য দ্বীপেও চালানো হবে। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। রাজধানী মালে থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে থুড্ডু আইল্যান্ড। এ দ্বীপে প্রায় ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের জন্যই প্রথমবারের মতো আয়োজন করা হলো ভ্রাম্যমাণ কনসুলার সেবা ও কল্যাণ ক্যাম্প। 2 দিনব্যাপী চলা এই ক্যাম্পে ই পাসপোর্ট, এনআইডি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড সহ বিভিন্ন জরুরি সেবা দেয়া হয় প্রবাসীদের। মিশন কর্মকর্তাদের সরাসরি সেবা পেয়ে সন্তুষ্টি জানান অনেকে। বাংলাদেশের পাসপোর্টের সমস্যার কারণে যা ওয়েজ আর্নার্স কার্ডগুলা আমরা এখানে সুন্দর মতো ফ্রিতে এখানে আমরা কাজটা করতে পারছি। ই পাসপোর্ট, বিএমইটি কার্ড দেওয়ার জন্য আমরা সবাই আনন্দিত এবং আমাদের সময় অনেক বাঁচছে। টুড্ডু আইল্যান্ডে আমরা কার্ড বানাই দিয়েছে, খুব উপকার পাইছি আমরা। ধন্যবাদ জানাই বাংলাদেশ হাইকমিশনার। আশা করি বাংলাদেশের হাইকমিশন স্যারেরা এই কাজগুলা সবসময়ের জন্য অব্যাহত রাখবো এবং আমরা চাই যে বাংলাদেশের যে কোনো আইল্যান্ডে হোক যে এই কাজগুলো যেমন সবসময়ের জন্য অব্যাহত থাকে। ক্যাম্প শেষে হাইকমিশনের প্রতিনিধি দল দ্বীপের কাউন্সিলর আহমেদ কারামের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় প্রবাসীদের বৈধকরণ, সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য কল্যাণমূলক উদ্যোগের প্রসঙ্গ উঠে আসে। আমাদের এই উদ্যোগটি অব্যাহত থাকবে। আমরা মালদ্বীপের আরো যে বিভিন্ন আইল্যান্ডে আমাদের প্রবাসী ভাইরা আছে সেখানে আমরা যাব এবং তাদের সেবার সময় সেখানে দেওয়ার চেষ্টা করব যাতে করে তাদের এই উপকারটি হয়। প্রবাসীদের স্বার্থ রক্ষায় এমন কার্যক্রম ধারাবাহিকভাবে মালদ্বীপের অন্যান্য দ্বীপেও চালানো হবে বলে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশনের এ কল্যাণমূলক পদক্ষেপে উপকৃত হচ্ছেন থুড্ডু আইল্যান্ডের প্রবাসীরা। একই সঙ্গে বাড়ছে অন্য দ্বীপের বাংলাদেশিদেরও প্রত্যাশা। সময় সংবাদ, মালদ্বীপ। নতুন ব্যাগেজ রুল আর স্বর্ণের বাজারের অস্থিরতার কারণে বেচা কেনা কম দুবাইয়ের বিখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ড সুকে। বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম, বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে। এতে বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারপরও সোনালী দিন ফেরার আশায় বিনিয়োগ করে চলেছেন তারা। ঝুঁকিপূর্ণ হলেও ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। শিবলি আল সাদিকের রিপোর্ট। গত কয়েক মাসে দুবাই স্বর্ণের বাজারে বিনিয়োগ করেছেন অসংখ্য বাংলাদেশি ব্যবসায়ী। স্বর্ণের দামের অস্থিরতার মধ্যেও তারা আশাবাদী ছিলেন বাজার ঘুরে দাঁড়াবে। করোনা পরবর্তী সময়ে দুবাইয়ের স্বর্ণের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীরা বিপুল সাফল্য পান। 2020 থেকে 2025 সাল পর্যন্ত সেখানে গড়ে উঠেছে 2 শতাধিক প্রতিষ্ঠান। লাগেজের মাধ্যমে স্বর্ণ আনা নেওয়াতেও ছিল সফলতা।
তবে সাম্প্রতিক বাজেটে বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় বড় পরিবর্তন আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সেই সঙ্গে ভারতীয় সরকারের শুল্ক প্রত্যাহারে দুবাইয়ের বাজারে ভারতীয় ক্রেতাদের কমে গেছে আনাগোনা। এতে লোকসানের মুখে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা। আজকের এই সময় অনেক ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত হয়েছে, তো তাদেরকে উৎসাহিত করার জন্য আমি মনে করি যে সরকারকে একটা ব্যাগেজ সুন্দর রুলের মাধ্যমে, যে রুলের মাধ্যমে বাংলাদেশও একটা কর আদায় করার একটা সুযোগ হবে। বিজনেস তো কখনো বন্ধ থাকার কথা না। সো আমাদের যখন যে পরিস্থিতি হয় বা যে পরিবেশে আছে, আমরা সেই পরিবেশে ব্যবসা করার চিন্তা ভাবনা করছি। এমন পরিস্থিতিতে বাজারে টিকে থাকতে নতুন পরিকল্পনা নিচ্ছেন ব্যবসায়ীরা। ভারত ও বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভর না করে অন্য দেশের ক্রেতাদের উপর নজর দিচ্ছেন তারা। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বাজার ধরার চেষ্টা করছেন প্রবাসী ব্যবসায়ীরা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং এই দেশের লোকালরা ছিল, সেখানেও কিন্তু আমরা একটা অবস্থান করে নিয়েছি। এখন আমাদের ভাইয়েরা সেখানে 30% মতো এখন জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত হয়েছে। আমরা রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে আমরা বর্তমানে অনেক এগিয়ে আছি। ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ব্যাগেজ নীতির প্রভাবের কারণে অস্থির দুবাইয়ের স্বর্ণের বাজার। আগে প্রতিদিন ভিড় থাকলেও এখন প্রয়োজন ছাড়া কেউ আসছে না। নীতিমালায় পরিবর্তন এলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ক্যান্সারে আক্রান্তের হারে ইউরোপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আয়ারল্যান্ড। দেশটিতে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয় এই মরণব্যাধিতে। এই যখন অবস্থা, তখন দেশটির লিমেরিক কাউন্টিতে ক্যান্সার প্রতিরোধ ও গণস্বাস্থ্য সচেতনতামূলক এক সেমিনার আয়োজন করে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। এইটার আপনার একটা ডাক্তারি ব্যাখ্যাও আছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় 10,000 মানুষের মৃত্যু হয় আয়ারল্যান্ডে। আর শনাক্তের দিক থেকে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ দেশ এটি। ইউরোপীয় ইউনিয়নের গবেষণা বলছে 2040 সাল নাগাদ আয়ারল্যান্ডে ক্যান্সার রোগীর সংখ্যা 47% বাড়তে পারে, যেখানে ইউরোপের অন্য দেশগুলোর গড় আক্রান্তের সংখ্যা হতে পারে 18%। এই অবস্থার মধ্যেই ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে প্রবাসীদের সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। সেমিনারে ক্যান্সার গবেষক, চিকিৎসক ও ক্যান্সারে মৃত্যু হওয়া বাংলাদেশি পরিবারের সদস্যরা ক্যান্সারের উপসর্গ ও ক্যান্সার ধরা পড়ার পরে কি করণীয় তা নিয়ে আলোচনা করেন। আমাদেরকে এই সচেতন হয়ে আপনার আর্লি ডায়াগনোসিস যাতে হয়, আপনার ওই স্টেজ 4 যাতে নাকি আপনার বাংলাদেশের মানুষ ডাক্তারের কাছে না যায়, এইটা বন্ধ করার জন্য যা কিছু করা লাগে আমরা আপনার এই দেশে ক্যান্সার গবেষক হিসেবে, এই দেশের চিকিৎসক হিসেবে, এই দেশে যারা সচেতন মহল আছে, আসেন আমরা আমাদের কমিউনিটির পাশে দাঁড়াই। যে কোনো রোগের কোনো সিমটমস আসার আগেই আপনারা ডাক্তারের শরণাপন্ন হন এবং যত আগে আপনার রোগ নির্ণয় হবে তত দ্রুত আপনার চিকিৎসা সম্ভব। এবং অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড সর্বত্র বদ্ধপরিকর এই সচেতনতা প্রতিটি কাউন্টিতে যাতে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা আগামী দিনে আমাদের যে কনসালটেন্ট, যে বিশেষজ্ঞ আছেন ক্যান্সার বিশেষজ্ঞ, তাদের মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাব এই প্রত্যাশা করছি। সদ্য ক্যান্সার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশীও নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন আলোচনায়। যারা প্রোস্টেটের বিশেষজ্ঞ, সেই স্যারদের, সেই ডাক্তারদের কথা অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী আমি চলছি এবং আমার সার্জারির পরে আমার পুরোটাই আমার ক্যান্সার নিরাময় হয়েছে। এখন আমি জিরো ক্যান্সার আছি। দেশটিতে গেল 1 মাসে 3 জন প্রবাসী বাংলাদেশি ক্যান্সারে মারা যান। আইরিশ ক্যান্সার সোসাইটি জানিয়েছে, এখনই জরুরি পদক্ষেপ না নিলে ব্যক্তি ও রাষ্ট্র আগামী বছরগুলোতে ক্যান্সারের বোঝার মুখোমুখি হবে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যারা নির্বাচন বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে, বললেন সালাউদ্দিন। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ক্যাম্পাস, প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। ভোটের দিন মাঠে থাকবে সেনাবাহিনী, 28 অগাস্ট চাকসুর তফসিল ঘোষণা। এবং 10ম গ্রেডে আবেদনের সুযোগ চান স্নাতক প্রকৌশলীরা। 3 দাবিতে বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। ষড়যন্ত্রের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের, গাজীপুরে বিক্ষোভ। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।